আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টেসের পক্ষ থেকে আজকের পত্রিকা পর্যালোচনা সেশনটিতে স্বাগত জানাচ্ছি। তো আমরা আমাদের পত্রিকা আলোচনার যে পর্বটি রয়েছে এখানে কিছুটা পরিবর্তন এনেছি। আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে এগুলো ডিটেইলসে আলোচনা করব এবং সংক্ষিপ্ত যে তথ্যগুলো আপনাদেরকে মনে রাখতে হবে সেগুলো আলোচনার মধ্যে মাঝে, মাঝে চলে আসবে। তো ১ম এই যে বিষয়টি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খসড়া চুক্তিতে ইরানের লাভই বেশি। তো আপনারা জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে এবং সেটির মধ্যে ১৪ টি দফা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখেন এই সমঝোতা স্মারক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং এর নাম ইসলামাবাদ সমঝোতা স্মারক। তো এই যে ইসলামাবাদ সমঝোতা স্মারক এটি মূলত আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করছে কিন্তু আপনার আম পাকিস্তান। তো এইজন্য এটার নাম সম্ভবত এরকম দেওয়া হয়েছে। তো এরপর দেখেন যে এই যে সমঝোতা স্মারক, এটি স্বাক্ষরের ফলে আপনার বলা হচ্ছে যে ইরানের বেনিফিটটা বেশি। তো ১ম ইরানের বন্দর থেকে আপনার মার্কিন নৌবাহিনীর যে অবরোধ, সেটি প্রত্যাহার করা হবে এবং ৩০ দিনের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা হবে। আপনারা জানেন যে যুদ্ধ শুরুর পর থেকেই যে হরমুজ প্রণালী রয়েছে, যেখান দিয়ে বিশ্বের যে তেল বাণিজ্য রয়েছে তার 20% হয়ে থাকে। সেটি কিন্তু ইরান নিজেদের করায়ত্ত করে নিয়েছে এবং ওই জায়গায় ইরান কিন্তু তাদের যে অবস্থান সেটি শক্তিশালী করেছে। যার ফলে কিন্তু বিশ্বের যে তেলের যে দাম সেটি কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন দফার মাধ্যমে সেটি কিন্তু বেড়েছে। তারপর দেখেন যে যুক্তরাষ্ট্র, চীন ২ পরাশক্তির বিশ্বে বাংলাদেশ কি করবে? তো আপনারা জানেন যে রিসেন্টলি কিন্তু আমরা বুঝতে পারছি যে চীন কিন্তু আপনার আ ইউএস এর সমকক্ষ হিসাবে নিজেদের যে অবস্থান সেটি কিন্তু জানান দিচ্ছে। তো এখন দেখেন যে আসলে এই যে ২ টি দেশের সাথে কিন্তু বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তো এখন বাংলাদেশ আসলে কিভাবে এই যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এটিকে কাজে লাগাবে। দেখেন ২ পরাশক্তি থেকে সমদূরত্ব নয়, বরং সমবন্ধুত্ব হওয়া উচিত আমাদের মূলনীতি। কারণ যুক্তরাষ্ট্র, চীন উভয় পক্ষ থেকেই আমাদের জাতীয় উন্নয়নের জন্য কিছু পাওয়ার আছে। তো এই বিষয়টি বলেছেন শফিকুর রহমান। তো আপনারা সিম্পলি এটাই আ বুঝেন যে আসলে আমাদের যেটা করতে হবে সেটা যে তাদের ২ টো দেশের সাথে সমবন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের রাখতে হবে। কারণ ২ টো দেশের থেকেই আমাদের অনেক কিছু কিন্তু পাওয়ার রয়েছে। এরপর লক্ষ্য করবেন যে তিস্তায় আরেকটি ব্যারেজ নির্মাণের বিষয়টি আলোচনায় রয়েছে। শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে পানি সংরক্ষণের জন্য আরও একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। তো এই বিষয়টি এখানে এসেছে। তো দেখেন তিস্তা পরিকল্পনার মাধ্যমে নদীর ১১০ কিলোমিটার তীর সংরক্ষণ, ১১০ কিলোমিটার নদী ড্রেজিং, ২২৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বাঁধের উপর রাস্তা এবং ৬৭ টি গ্রোয়েন স্পার নির্মাণ, মেরামত ও ১৭০ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার উন্নয়ন কাজ প্রস্তাব করা হয়েছে। তো এই বিষয়টি এখানে রয়েছে। এরপর লক্ষ্য করবেন যে একটা বিষয় এসেছে যে এমডি সাইফুল ইসলাম লিখেছেন, "The budget has revived focus on blue economy, but there is a lot of catching up to do." তো বিষয়টা যে আমাদের নতুন যে বাজেট প্রণয়ন হয়েছে সেখানে ব্লু ইকোনমি বিষয়টাও গুরুত্ব পাচ্ছে। তো ব্লু ইকোনমি জিনিসটা আসলে কি? ব্লু ইকোনমি মানে আমাদের যে মেরিন যে রিসোর্স গুলা রয়েছে এগুলোর সাস্টেইনেবল ব্যবহারকে বোঝায়। এর ফলে কি হবে আমাদের যে ইকোনমিক যে জায়গায় এই যে ওশেন রিসোর্স গুলো একটা ভালো কন্ট্রিবিউশন আমরা দেখব। পৃথিবীতে যতগুলো কান্ট্রি রয়েছে, বড়, বড় দেশ রয়েছে তাদের কিন্তু জিডিপির একটা বড় অংশ আসে ব্লু ইকোনমি থেকে। তো আমাদের কিন্তু বঙ্গোপসাগর রয়েছে এবং আমরা সেটাকে যদি ভালোভাবে ব্যবহার করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের যে ইকোনমিক গ্রোথ সেটিও কিন্তু বুস্ট আপ হবে এবং আমাদের লাইভহুড ইমপ্রুভ হবে। আমরা যে মেরিন ইকোসিস্টেম আছে, সেটি আমাদের ফিউচার জেনারেশন এর জন্য আমরা সংরক্ষণ করতে পারবো। তো এটি কিছুটা ব্লু ইকোনমি মানে সাস্টেইনেবল ইউজ অফ ওশেন রিসোর্স। আর গ্রিন ইকোনমি জিনিসটা কি? গ্রিন ইকোনমি জিনিসটা আপনার সাস্টেইনেবল ইউজ অফ যে আমাদের যে এগ্রিকালচারাল রিসোর্স রয়েছে সেটি। তো এখানে অনেকগুলা চ্যালেঞ্জ রয়েছে। আমাদের দেখা যায় ওভার ফিশিং, তারপরে inadequate ফান্ডিং, তারপরে আপনার আমাদের উইক পলিসি এনফোর্সমেন্ট, তারপরে আমাদের মায়ানমার এবং ভারতের সাথে আমাদের জলের যে সীমান্ত অংশ রয়েছে, এটি নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিরোধ দেখা গেছে এবং এগুলো কিন্তু এখনো আ ভালোভাবে যদিও আমাদের পক্ষে রায় পেয়েছি, কিন্তু এগুলো আমরা এখনো ডিপ্লোম্যাটিক্যালি তাদের থেকে আমরা কিন্তু সেই অংশগুলোর ব্যবহার কিন্তু আমাদের যে অধিকার সেটি কিন্তু এখনো ভালোভাবে নিতে পারিনি। তো এই যে ব্যাপারগুলো, এগুলো রয়েছে। তো এই যে প্রবলেমগুলো আছে, এগুলো কিন্তু একটা গ্যাপ সৃষ্টি করছে এবং এই গ্যাপগুলো আমাদেরকে অবশ্যই ফিল করতে হবে। ইন অর্ডার টু আপনার এই যে ব্লু ইকোনমিক্যাল যে সম্ভাবনা আছে সেটিকে জাগিয়ে তুলতে হলে।
এরপর লক্ষ্য করবেন যে G7 যে ভুক্ত যে দেশগুলো রয়েছে রিসেন্টলি G7 মিটিং হচ্ছে ১৫ থেকে ১৭ জুন এবং সেখানে কিন্তু সভাপতি করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তো আপনারা জানেন যে G7 যে কান্ট্রিগুলো রয়েছে এগুলোর যে এবছরের যে সম্মেলন এটি কিন্তু ফ্রান্সে হচ্ছে এবং সেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে যে G7 এর যে দেশগুলো রয়েছে তারা ইউক্রেনের এয়ার ডিফেন্স হচ্ছে আপনার বুস্ট করবে, মানে বাড়াবে। এর ফলে কি হবে? রাশিয়ার জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তৈরি হবে। কারণ আপনারা জানেন যে ই আকাশপথেই কিন্তু এখন বেশিরভাগ হচ্ছে আক্রমণ হচ্ছে। এরপর দেখেন ফিসকাল রিফর্ম হচ্ছে নিডেড ফর এলডিসি গ্র্যাজুয়েশন ডিলে। তো আপনারা জানেন যে ১৯৭৫ সালে আমরা হচ্ছে এলডিসি অধিভুক্ত দেশ হয়েছিলাম এবং ২০০০ সা আম ২৬ সালের হচ্ছে নভেম্বর মাসে হচ্ছে আমাদের এলডিসি থেকে বের হয়ে যাওয়ার কথা। কিন্তু আনফরচুনেটলি কিছু সীমাবদ্ধতার কারণে আমাদের একটা ডিলে নিতে হয়েছে। তো এই ডিলেটা হচ্ছে আপনার ২০০০ আ ২৯ সালের হচ্ছে ১৭ই নভেম্বর পর্যন্ত সম্ভবত। তো যে বিষয়টি এখানে এসেছে সেটা হচ্ছে যে, এই যে এলটিসি থেকে আমরা বের হয়ে গেলে আমাদের কিছু সুবিধা আমরা হচ্ছে হারাবো। তো আ in order to tackle those challenges we have to reform our economy. তো এজন্য এই বিষয়টা এখানে বলা হচ্ছে যে fiscal reform হচ্ছে প্রয়োজন। in order to হচ্ছে আপনার for হচ্ছে এলটিসি গ্র্যাজুয়েশন। তো এই বিষয়টা আছে এবং আমরা পরবর্তী আ বিভিন্ন আলোচনায় এই বিষয়গুলো নিয়ে কথা বলব। ইরান যুক্তরাষ্ট্রের চুক্তির ১৪ দফায় যা আছে, তো এই বিষয়টি হচ্ছে একটু বলি। তো ১ম দফায় রয়েছে আপনার দেখি ১ম দফা হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধের অবিলম্বে স্থায়ী সমাপ্ত ঘোষণা করছে এবং অঙ্গীকার করছে। তো এই বিষয়টি হচ্ছে ১ম দফায় রয়েছে। ২য় দফায় রয়েছে আপনার আ যুক্তরাষ্ট্র ২ দেশ হচ্ছে একে অপরের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা সম্মান করতে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তারপরে বলা হচ্ছে আপনার পারস্পরিক সম্মতিতে সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে আলোচনা করে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে অঙ্গীকারবদ্ধ। এরপর দেখেন যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ইরানের কারিগরি প্রতিবন্ধকতা অপসারণ, মাইন নিষ্ক্রিয়করণের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে ৩০ দিনের মধ্যে পারস্য উপসাগর থেকে ওমান উপসাগরের বিপরীতে বাণিজ্যিক জাহাজ চলাচল ও যুদ্ধ পরবর্তী পর্যায়ে পুনরায় চালু করার জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করবে। ইরানের উপর আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তারপরে যে $৩০০ বিলিয়ন অর্থায়ন নিশ্চিত করতে হচ্ছে অঙ্গীকারবদ্ধ। ইরান পুনর্ব্যক্ত করেছে যে এটি কখনোই পারমাণবিক অস্ত্র উৎপাদন করবে না। তারপরে দেখেন যে ২ দেশ এই মর্মে সম্মত হচ্ছে যে, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরান তার পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখবে এবং যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না। এই অঞ্চলের শক্তি বৃদ্ধি করবে না। এই যে বিভিন্ন বিষয় কিন্তু আপনার রয়েছে। তো যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র মনে করেছিল তারা খুব সহজেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খোমেনিকে তারা হত্যা করেছে। তো এর ফলে হচ্ছে ইরান দুর্বল হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে ইরান আরো শক্তিশালী হয়ে উঠে দাঁড়িয়েছে। এটা একটা বড় চ্যালেঞ্জ এবং বড় হার ছিল যুক্তরাষ্ট্রের জন্য এবং বলা হচ্ছে যে এটি তাদের এই পরাজয় কিন্তু হচ্ছে আপনার ভিয়েতনাম যুদ্ধের পরে আ থেকে হচ্ছে বড় পরাজয় ছিল। তারপর লক্ষ্য করবেন যে মাতারবাড়ি চট্টগ্রাম হচ্ছে দেশের ১ম মুক্ত বাণিজ্য অঞ্চল। দেশে ১ম বারের মতো হচ্ছে ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার এবং এটি হবে হচ্ছে কক্সবাজারের মাতারবাড়ি সমুদ্র বন্দরের কাছে এবং চট্টগ্রামে। তো প্রায় হচ্ছে আপনার ৩০০ একর জমিতে এই অঞ্চলটি গড়ে তোলা হবে। এই বিষয়টি বলা হচ্ছে। তারপরে দেখেন যে আপনার একটা বিষয় রয়েছে যে ভিয়েতনামের চেয়েও ইরানে যুক্তরাষ্ট্রের বড় পরাজয় হয়েছে। তো দেখেন যুদ্ধে কিছু ফরেন পলিসির বিশ্লেষণে এসেছে যে তেহরান সরকার পরিবর্তনে ব্যর্থতা, হরমুজে নিজেদের অবস্থান শক্ত করেছে ইরান, ইরানের ক্ষেপণাস্ত্রে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদো, তারপরে মার্কিন অস্ত্র ভান্ডারের সীমাবদ্ধতা স্পষ্ট, যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য ক্ষতিগ্রস্ত। তো এই বিষয়গুলো হচ্ছে আলোচনায় দেখা যাচ্ছে যে ভিয়েতনামের চেয়েও হচ্ছে আপনার ইরানে আপনার হচ্ছে আ যুক্তরাষ্ট্রের বড় পরাজয় হয়েছে। তো 1964 এ হচ্ছে মার্কিন সরকারের ভেতরে ডোমিনো তত্ত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। ডোমিনো তত্ত্ব হচ্ছে একটা তত্ত্ব যেখানে বলা হচ্ছে যে, একটি দেশ কমিউনিস্ট হলে আশেপাশের দেশগুলো একই পথে যাবে। তবে এর অর্থ এই নয় যে যুদ্ধটি গুরুত্বহীন ছিল। দক্ষিণ-পূর্ব এশিয়ার ভয়াবহ প্রভাব পড়ে। কম্বোডিয়ার গণকবরগুলো সে সংঘাতের দীর্ঘমেয়াদী ক্ষতির সাক্ষ্য বহন করে। তবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী এ পরাজয়ের প্রভাব তুলনামূলকভাবে সীমিত ছিল। যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত শীতল যুদ্ধে বিজয়ী হয়। আজকের ভিয়েতনামেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আ আ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। বিপরীতে ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র তুলনামূলক দুর্বল অবস্থানে রয়েছে। তার কৌশলগত লক্ষ্যগুলো ১৯৯০ এবং ৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সঙ্গে ভিন্ন চিত্র দেখায়।
তো ভিয়েতনাম যুদ্ধের পর যুক্তরাষ্ট্র সহজেই দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে দূরে সরে যেতে পেরেছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে তা কঠিন হবে। কারণ আজকের বিশ্বে অর্থনীতি উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থার উপর গভীরভাবে যুক্ত। তো ব্যাপার হচ্ছে কি যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধে যে পরাজয় হয়েছে, সেখান থেকে যুক্তরাষ্ট্র খুব সহজেই বের হতে পেরেছিল। যেহেতু দক্ষিণ-পূর্ব এশিয়ার যে অঞ্চলগুলো রয়েছে, এখানে আসলে কৌশলগত যে লক্ষ্য সেটি আসলে কম। কিন্তু মধ্যপ্রাচ্যে কিন্তু যাদের যে কৌশলগত লক্ষ্য এবং এই জায়গায় যে আপনার যে জ্বালানি বা বিশ্বের যে তেল বাণিজ্যের বড় অংশ কিন্তু এই অংশ থেকে নিয়ন্ত্রিত হয়। তো এই জায়গা থেকে আসলে যুক্তরাষ্ট্র নিজেদের যে পিছনে ফিরে যাওয়ার যে অবস্থা সেটি কিন্তু কখনো সম্ভব হবে না। তো এই বিষয়টি এখানে উঠে এসেছে। এরপর দেখেন যে G7 লিডার্স ডিমান্ড ceasefire in Lebanon, ওয়েলকাম ইরান ডিল। তো এটা সবাই হচ্ছে স্বাগত জানিয়েছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অবশেষে হচ্ছে আপনার একটা চুক্তি হতে যাচ্ছে। এরপর দেখেন যে ইরান অয়েলের পরে কিন্তু হচ্ছে চায়নাতে আপনার ফরেনরা হচ্ছে ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিয়েছে। তো এটা একটা চায়নার জন্য আরো একটা বড় হচ্ছে অ্যাচিভমেন্ট। তারপর বাজেট শুড নট ফাইন্যান্স গভর্নমেন্ট অ্যালোন। এ ন্যাশন বাজেট আল্টিমেটলি রিভিলস হোয়াট ইট ভ্যালুস। ইফ বাংলাদেশ ভ্যালুস ইটস পিপল, প্রোডাক্টিভিটি অ্যান্ড ফিউচার, দেন ইটস বাজেট মাস্ট বি ডিজাইনড টু ডেভেলপ অল থ্রি। তো এই বিষয়টি এখানে বলা হচ্ছে। তো অবশ্যই হচ্ছে আপনার একটা বাজেটের সাফল্যতা নির্ভর করবে যে এটি কিভাবে বাস্তবায়িত হয়। তো যদিও এবার বলা হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা অ্যাসপেক্ট কিন্তু বাজেটের আওতায় নিয়ে আসা হয়েছে এবং অনেক বড় একটা বাজেট। বাংলাদেশের পঞ্চান্নত বাজেট প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকা। যার থেকে আ ৬ কোটি হচ্ছে আপনার ৬,৩৮,০০০ কোটি টাকার মতো আসবে হচ্ছে আপনার রাজস্ব ব্যবস্থা থেকে। এরপর লক্ষ্য করবেন যে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি ভ্যারিয়াস অ্যান্ড সলিউশন। তো পরিবেশগত ইস্যুটা এখন গুরুত্বপূর্ণ এবং হচ্ছে আপনার এখানে আ এই বিষয়গুলো হচ্ছে এখন সবসময় আলোচনায় রয়েছে। প্ল্যানস এ পুট টু বিল্ড এ নিউ তিস্তা রিভার ব্যারেজ। এটি নিয়ে অলরেডি বাংলায় বলেছি যে আপনার হচ্ছে সরকার একটি নতুন ব্যারেজ মানে তিস্তার যে পানি সেটি হচ্ছে সংরক্ষণের জন্য একটা নতুন হচ্ছে বাঁধ নির্মাণের চিন্তা করছে এবং সে বিষয় নিয়ে একটা প্রস্তাবও এসেছে। তারপর দেখেন যে বে অফ বেঙ্গল কোস্ট বিকামিং এন্ট্রি পোর্ট ফর ডিউটি ফ্রি ট্রেডিং। তো মুক্ত যে অর্থনৈতিক বাণিজ্য অঞ্চল মাতারবাড়িতে সেই বিষয়টি নিয়ে আমরা কিন্তু অলরেডি কথা বলেছি। সো এগুলো নিয়ে আর হচ্ছে আলোচনা করছি না। তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। তো যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই হচ্ছে লাইক, কমেন্ট এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো আরেকটা বিষয় একটু বলি সেটা হচ্ছে যে প্রোটেক্টিং দ্য ফিউচার অফ আরএমজি ইন্ডাস্ট্রি। বাংলাদেশ এখন রেডিমেড গার্মেন্টস সেক্টর হচ্ছে এক্সপোর্টেশন এ হচ্ছে পৃথিবীতে ২য় অবস্থানে রয়েছে। তো আমাদের যে এইখান থেকে কিন্তু আমাদের বড় একটা রপ্তানির অংশ এসে থাকে। তো এটাকে কিন্তু আমাদের প্রোটেক্ট করতে হবে।